সুপ্রিয় শ্রোতা, কথা মানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। চলে এলাম নতুন আরও একটি উপন্যাস নিয়ে। আমাদের এবারের নিবেদন হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস নিষাদ। আজ প্রথম পর্ব। মিসির আলী আগ্রহ নিয়ে তাকে দেখছেন। রোগা লম্বা একজন মানুষ, মুখ দেখা যাচ্ছে না কারণ লোকটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই গরমেও ফুল হাতা ফ্লানেলের শার্ট, ফুল প্যান্টটি চকচকে কাপড়ের তৈরি। ছাঁটের ধরন দেখে মনে হয় সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কেনা। এ ধরনের ছাঁটের প্যান্ট ঢাকায় এখন চালু নেই। পায়ের জুতা জোড়া ঝকঝক করছে, মনে হচ্ছে এখানে আসবার আগে জুতা পালিশ করেছে। মিসির আলী লোকটির বয়স আন্দাজ করবার চেষ্টা করলেন। 20 থেকে 25-এর মধ্যে হবার কথা। এই বয়সের যুবকদের চেহারায় এক ধরনের আভা থাকে, যৌবনের আভা। এর তা নেই। অল্প বয়সে চুলও পেকেছে বলে মনে হচ্ছে। কানের পাশে রূপলি ছোঁয়া। মিসির আলী বললেন, আপনি কি আমার কাছে এসেছেন? সে জবাব দিতে দেরি করছে, যেন এই প্রশ্নের জবাব তার জানা নেই। মিসির আলী আবার বললেন, আপনি কি আমার কাছে এসেছেন? জি। আপনি মনে হয় আগেও কয়েকবার এসেছিলেন? জি। একবার একটি চিঠি লিখে গিয়েছিলেন, তাই না? লিখেছিলেন সোমবার সন্ধ্যায় আসব। আমি কিন্তু সোমবার সন্ধ্যায় আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনি আসেননি। একটা কাজ পড়ে গিয়েছিল স্যার। লোকটি খুব সহজেই স্যার বলছে, তার মানে ছোট কোনো চাকরি করে। অফিসের প্রায় সবাইকে বোধহয় স্যার ডাকতে হয়, যে কারণে এটা অভ্যাসে পরিণত হয়েছে। খারাপ অভ্যাস। মিসির আলী বললেন, আপনি কি করেন? সামান্য একটা কাজ করি, বলার মতো কিছু না। আসুন, ভেতরে আসুন। আজ যাই স্যার, আরেকদিন আসব। মিসির আলী অত্যন্ত অবাক হলেন। এই লোকটি বারবার তার খোঁজে আসছে, চিঠি লিখে যাচ্ছে। আজ দেখা হলো, কিন্তু সে থাকতে চাচ্ছে না। মনের ভেতর বড় রকমের কোনো দ্বিধার ভাব আছে, যা সে কাটাতে পারছে না। মিসির আলী বললেন, আপনি চলে যেতে চাচ্ছেন, চলে যাবেন। কিছুক্ষণ বসে যান। আমার কাছে কেন এসেছেন সেটা বলুন। অন্য আরেকদিন আসব। সেদিন হয়তো আমাকে পাবেন না। আমি বাসায় খুব কম থাকি, আমার অনেক ঝামেলা। লোকটি খুব অস্বস্তি নিয়ে ভেতরে ঢুকল। জুতা জোড়া নিয়ে একটু চিন্তা করছে, খুলে ফেলবে কি ফেলবে না। মিসির আলী লক্ষ্য করলেন লোকটি নিজেই বসবার ঘরের দরজা বন্ধ করছে, ছিটকিনি লাগানোর চেষ্টা করছে। এটাও হয়তো তার অভ্যাস। সে খুব সম্ভব তার ঘরে ঢুকেই ছিটকিনি লাগিয়ে দেয়। তাই যদি হয় তাহলে লোকটি থাকে একা। যে বাড়িতে অনেকগুলি মানুষ থাকে সে বাড়ির কেউ ঘরে ঢুকেই ছিটকিনি লাগানোর অভ্যাস করবে না। মিসির আলী বললেন, এ বাড়ির ছিটকিনি লাগানোর একটা বিশেষ কায়দা আছে, আপনি পারবেন না। আপনি বসুন, আমি লাগাচ্ছি। লোকটি বসল। বসার ভঙ্গি বিনীত, হাত মুঠি করে কোলের উপর রাখা, ঈষৎ কুঁজো হয়ে বসেছে। গায়ের রং বেশ ফর্সা। অতিরিক্ত ফর্সা হবার কারণেই বোধ হয় চেহারায় খানিকটা মেয়েলি ভাব চলে এসেছে। অবশ্য এটা জোড়া ভুরু ও পাতলা ঠোঁটের কারণেও হতে পারে। এই ধরনের ছেলেদেরকেই স্কুলে সবাই মেয়ে বলে খেপায়, এবং উঁচু ক্লাসের কিছু বকা ছেলে বিশেষ কারণে এদের বন্ধুত্ব কামনা করে। মিসির আলী বললেন, আপনার নাম কি? লোকটি জবাব দিল না। ছোট্ট নিঃশ্বাস ফেলে দৃষ্টি ফিরিয়ে নিল। এখন সে তাকাচ্ছে জানালা দিয়ে। মিসির আলী অবাক হয়ে বললেন, নাম বলতে কি আপনার আপত্তি আছে? জি না। তাহলে নাম বলুন। নাম দিয়েই শুরু করা যাক। আমার নাম রইসুদ্দিন। শুধু রইসুদ্দিন, নাকি রইসুদ্দিনের সঙ্গে অন্য কিছু আছে? মোহাম্মদ রইসুদ্দিন। দেখুন ভাই, আপনি কিন্তু ঠিক নামটা বলছেন না। মিথ্যা কথা বলায় যারা অভ্যস্ত নয়, তারা যখন মিথ্যা বলে তখন তাদের গলা কেঁপে যায়, খুব দ্রুত চোখের পাতা পড়ে এবং খানিকটা ব্লাশ করে। আপনার বেলায় এর সবকটি হয়েছে। আমার ভালো নাম মনির, ডাকনাম টুনু। চা খাবেন? জি স্যার, খাবো। আপনি আরাম করে বসুন, আমি চা বানিয়ে আনছি। ঘরে কাজের কোনো লোক নেই, সব আমাকেই করতে হবে। আপনি আমার কাছে কী জন্য এসেছেন তা এখন বলবেন
না চা খেয়ে বলবেন? স্যার, আমি খুব বিপদে পড়েছি। বিপদে পড়লে লোকজন যায় পুলিশের কাছে, আমার কাছে কেন? আমি তো পুলিশ নই। অন্যরকম বিপদ, আপনি না শুনলে বুঝবেন না, আগে শুনতে হবে। বেশ, শুনছি। তাতে লাভ হবে কি? আপনি অনেকের অনেক সমস্যার সমাধান করেছেন। আমি অনেক কিছু আপনার সম্পর্কে শুনেছি। শুনেছেন খুব ভালো কথা, কী শুনেছেন জানি না। তবে আপনাকে আগেভাগেই বলে রাখি, আমার দৌড় খুব সামান্য। আমি অ্যাবনর্মাল সাইকোলজি নিয়ে কিছু পড়াশোনা করেছি, এই পর্যন্তই। মনির মাথা নিচু করে বসে আছে। কোনো কথা সে শুনছে বলেই মনে হচ্ছে না। মিসির আলি বললেন, আপনার বাসা কোথায়? মনির তার জবাব দিল না, মাথা নিচু করে ফেলল। অর্থাৎ সে তার ঠিকানা জানাতেই ইচ্ছুক নয়। মিসির আলি চা বানাতে গেলেন। ঘরে কোনো খাবার নেই। বিস্কিট টিস্কিট জাতীয় কিছু দিতে পারলে ভালো হতো। লোকটি ক্ষুধার্ত, হয়তো অফিস শেষ করে সরাসরি চলে এসেছে, কিছু খাওয়া হয়নি, কিংবা বিকেলে কিছু খাবার মতো সামর্থ্য নেই। এটি হওয়াই স্বাভাবিক। নিম্ন আয়ের মানুষরা এদেশে পশুর জীবনযাপন করে। মিসির আলি চা নিয়ে বসার ঘরে ঢুকে চমকে উঠলেন। কেউ নেই, দরজা ভেজানো। লোকটি এক ফাঁকে উঠে চলে গিয়েছে। নিঃশব্দ প্রস্থান যাকে বলে। মিসির আলি হেসে ফেললেন। এই জীবনে তিনি অনেক বিচিত্র মানুষ দেখেছেন। তাদের অদ্ভুত আচার আচরণের সঙ্গে তিনি পরিচিত। এই লোকটির প্রস্থান ঘটনা হিসেবে তেমন অদ্ভুত নয়, তবু বেশ মজার। তবে নিঃশব্দ প্রস্থানের এই ঘটনার ব্যাখ্যা বেশ সরল। লোকটি যে বিপদের কথা বলতে এসেছিল, শেষ মুহূর্তে ঠিক করেছে তা সে বলবে না। এরকম মনে করারও অনেকগুলি কারণ হতে পারে। প্রথম কারণ, সম্ভবত মিসির আলিকে দেখে তার আশাভঙ্গ হয়েছে, মনে হয়েছে এই লোকটিকে দিয়ে কাজ হবে না। দ্বিতীয় কারণ, বিপদটা এমন শ্রেণীর যা বলার মতো মনের জোর তার নেই। স্যার, আসবো? মিসির আলি চমকে উঠলেন। লোকটি ফিরে এসেছে। তার চোখে মুখে অপ্রস্তুত ভঙ্গি, যেন সে বড় ধরনের অপরাধ করে এসেছে। এই অপরাধের জন্যে সে লজ্জিত, অনুতপ্ত। কোথায় গিয়েছিলেন? আপনার জন্যে এক প্যাকেট সিগারেট আনতে গিয়েছিলাম। বেশি কিছু দেবার সামর্থ্য স্যার আমার নেই, আমি দরিদ্র মানুষ। তিনি হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেট নিলেন। বেনসন অ্যান্ড হেজেস। নির্ঘাত 50 টাকার মতো খরচ হয়েছে। লোকটি আগের মতো মাথা নিচু করেই বসে রইল। চোখের পাতা পর্যন্ত ফেলছে না। আমাকে কি বলতে এসেছেন বলুন। লোকটি কিছু বলল না। মিসির আলি সিগারেট ধরিয়ে হালকা স্বরে বললেন, যদি বলতে না চান বলার দরকার নেই। আসুন অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করি। গরম কেমন পড়েছে বলুন? খুব গরম পড়েছে স্যার। এই প্রচণ্ড গরমে ফ্লানেলের শার্ট গায়ে দিয়েছেন কেন? আপনার গরম লাগছে না? আমার আর কোনো ভালো শার্ট নেই, আমি দরিদ্র। দরিদ্র হওয়াতে লজ্জাবোধ করার কিছু নেই। ধনী ব্যক্তিদের বরং লজ্জিত হওয়া উচিত। আপনার চাটা মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, গরম করে আনবো? জি না। লোকটি ঠান্ডা চায়ের কাপে চুমুক দিতে লাগলো, যেন সে একটি অপ্রিয় দায়িত্ব পালন করছে। আপনি কি আমাকে সত্যি সত্যি কিছু বলবেন? জি স্যার, বলবো। বলুন। মনির চুপ করে আছে। ইনহিবিশন বলে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে তাই। প্রথম বাধাটি সে কাটিয়ে উঠতে পারছে না। মিসির আলির মনে হলো লোকটি নিঃসঙ্গ প্রকৃতির, একা একা থাকে, মানুষের সঙ্গে কথা বলার অভ্যেস নেই। যা সে বলতে চায় তা বলার জন্যে তাকে প্রচুর সাহস সঞ্চয় করতে হবে। মিসির আলি তাকে সময় দিলেন। বাইরে সন্ধ্যা নামতে শুরু করেছে। আকাশ থমথমে, দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। ঝড় আসবে সম্ভবত। আসুক। এই গরম আর সহ্য করা যাচ্ছে না। ইচ্ছা করছে কোনো একটা পুকুরে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকতে। ঘর অন্ধকার, বাতি জ্বালানো দরকার। মিসির আলি বাতি জ্বালালেন না। ইনহিবিশন কাটানোর জন্যে অন্ধকার একটা চমৎকার জিনিস। মনির মূর্তির মতো বসে আছে। সে এবার ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে মৃদু স্বরে কথা বলা শুরু করল। তার গলার স্বর মিষ্টি, শুনতে ভালো লাগে। গলার স্বরে কোথাও যেন একটি ধাতব চরিত্র আছে। মেয়েদের গলার স্বরে তা মানিয়ে যায়, পুরুষদের সঙ্গে ঠিক মানায় না। আমার ডাকনাম টুনু। আমার একটা ছোট্ট বোন ছিল, ওর নাম ছিল নুটু। টুনু উল্টো করলে নুটু।
বাবা এই নাম রাখলেন, কারণ ওর স্বভাব ছিল আমার একেবারে উল্টো। আমি ছোটবেলা থেকেই খুব শান্ত প্রকৃতির, কারো সঙ্গে তেমন কথাবার্তা বলতাম না। কেউ ধমক দিয়ে কিছু বললে সঙ্গে সঙ্গে কেঁদে ফেলতাম। আর নুটু ছোটবেলা থেকে হইচই স্বভাবের মেয়ে। আমাদের বাড়ির সঙ্গে লাগোয়া একটা জাম গাছ ছিল। নুটু ওই জাম গাছ পেয়ে ছাদে উঠে যেতে পারত। আমাদের বাড়িটা ছিল পুরনো ধরনের। ছাদে ওঠার কোনো সিঁড়ি ছিল না, ছাদে কোনো রেলিং ছিল না। বর্ষাকালের ভেজা ছাদে সে দৌড়াতো, লাফালাফি করত, কারও কোনো কথা শুনত না। আমার মা এই জন্যে তাকে খুব মারধর করতেন। শেষ পর্যন্ত এক বর্ষাকালে আমার মা কাঠমিস্ত্রি লাগিয়ে জাম গাছটা কেটে ফেললেন। এই পর্যন্ত বলতেই মিসির আলি তাকে থামিয়ে দিয়ে বললেন, আপনি তো নিতান্তই পারিবারিক গল্প শুরু করেছেন। আপনার যে সমস্যা তা তো আমার মনে হচ্ছে বর্তমান সময়ের সমস্যা। শৈশব থেকে শুরু করেছেন কেন বুঝতে পারছি না। এর কি দরকার আছে? জি স্যার, আছে। বেশ, বলুন। আমাদের বাসা ছিল নেত্রকোনায়। বাবা ছিলেন নেত্রকোনা কোর্টের উকিল। তার খুব পসার ছিল। সকালবেলা এবং সন্ধ্যাবেলায় আমাদের বাংলা ঘরে মক্কেল বসে থাকত। কেউ কেউ রাতে থাকত। তাদের জন্যে আলাদা থালবাটি ছিল, গামছা ছিল, খড়ম ছিল। মামলা করতে মহিলারাও আসতেন। তাদের জায়গা হতো ভেতরের বাড়িতে। ভেতরের বাড়িতে তাদের জন্যেও আলাদা ঘর ছিল। আমরা ভাই বোন বাবার দেখা পেতাম না বললেই হয়। আমাদের সঙ্গে কথা বলার মতো অবসর তার ছিল না। তবে রাতে ঘুমোবার সময় আমাদের দুই ভাই বোনকে দুই পাশে নিয়ে ঘুমোতেন। অর্ডার দিয়ে বিশাল একটা খাট বানিয়েছিলেন, রেলিং ঘেরা খাট। আমরা যাতে গড়িয়ে পড়ে যেতে না পারি সেই ব্যবস্থা। বাবা আমাদের দুজনের পা তার গায়ের উপর তুলে দিয়ে ঘুমোতেন। তার ঘুমও ছিল খুব সজাগ। আমরা কেউ পা নামিয়ে ফেললে তিনি সেই পা আবার তুলে দিতেন। বাবা খুব খরচে স্বভাবের মানুষ ছিলেন। আমার মনে আছে আমাদের দুই ভাই বোনের একসঙ্গে আকিকা হয়। আমার বয়স তখন 9, নুটুর 7। আকিকা উপলক্ষে নেত্রকোনা শহরের প্রায় সবাইকে তিনি নিমন্ত্রণ করেন। দুপুর 12টা থেকে খাওয়া শুরু হলো, চলল রাত 12টা পর্যন্ত। রান্নার জন্য ডেকচি আর বাবুর্চি আনা হয়েছিল ময়মনসিংহ থেকে। শম্ভুগঞ্জ থেকে এসেছিল হালুইকার। আমার মনে আছে সারাদিন বাবা অত্যন্ত হৃষ্টচিত্তে ছোটাছুটি করলেন। নিমন্ত্রিত অতিথিদের বললেন মাঘ মাসে গ্রামের বাড়িতেও একটা অনুষ্ঠান করবেন। গ্রামের লোকদের বঞ্চিত করার কোনো মানে হয় না, ওরা মনে কষ্ট পাবে। টাকা পয়সা তো খরচের জন্যেই। আকিকা উপলক্ষে আমাদের নাম বদলে গেল। আমার নাম হলো মনিরুল ইসলাম চৌধুরী আর নতুন নাম হলো ফুলেশ্বরী। নাম নিয়ে খুব আপত্তি উঠল। মৌলানা সাহেব বললেন এটা হিন্দু নাম, হিন্দু নাম রাখা যাবে না। বাবা বললেন নামের আবার হিন্দু মুসলমান কি? এটা আমার খুব পছন্দের নাম, এই নামই রাখতে হবে। আপনি আপত্তি করলে অন্য কাউকে ডাকি। মৌলানা সাহেব আপত্তি করলেন না। আমরা অসংখ্য বিচিত্র ধরনের উপহারের সঙ্গে নতুন নাম পেলাম। উপহার দিয়ে বাংলা ঘরের একটা বিশাল চৌকি ভর্তি হয়ে গেল। পেতলের কলসি, ছাতা, কাঁসার বাসন, গায়ের চাদর, এইসব ছিল উপহার। বাবা আকিকার পরপর ঘোষণা করলেন এখন থেকে এদের ডাকনামে কেউ ডাকবে না, যদি কেউ ডাকে কঠিন শাস্তি হবে। আমি ক্লাস 9-এ পড়বার সময় বাবা মারা গেলেন। স্কুল থেকে এসে শুনি বাবা অসুস্থ। সকাল সকাল কোর্ট থেকে চলে এসেছেন, শুয়ে আছেন তার বিশাল খাটে, মশারি ফেলা। বাবা উহ আহ করছেন। বাবার মাথার পাশে ঘোমটা দিয়ে মা বসে আছেন। বাবার বন্ধু ইদ্রিস চাচা বসে আছেন চেয়ারে, তার হাতে পানের বাটা। তিনি একটু পরপর পান মুখে দিচ্ছেন। ইদ্রিস চাচা বললেন পেটের নিচে বালিশ দিয়ে উপর হয়ে শুয়ে থাকো, এটা হচ্ছে অম্বলের ব্যথা, বদহজম থেকে হয়েছে। নিবারণকে খবর দিয়েছি, এসেই ব্যথা নামিয়ে ফেলবে। নিবারণ হচ্ছেন তখনকার নেত্রকোনার খুব নামী কবিরাজ। তার পসার ছিল সরকারি হাসপাতালের ডাক্তার সাহেবের চেয়েও অনেক বেশি। নিবারণ কাকা এসে 1 চামচ আনন্দ ভৈরব রস খাইয়ে দিলেন। আনন্দ ভৈরব রস তাৎক্ষণিকভাবে তৈরি করতে হয়। বিস্তর আয়োজন করে জিনিসপত্র জোগাড় করা হলো। হিন্টুল 1 তোলা, গোলমরিচ 1 তোলা, সোহাগা 1 তোলা, পিপুল চূর্ণ 1 তোলা, জিরক চূর্ণ 1 তোলা এবং শোধিত মিঠা বিষ 1 তোলা।
আনন্দ ভৈরব রস খাওয়াবার 5 মিনিটের মধ্যেই বাবার পেট ব্যথা অনেকখানি কমে গেল। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লেন। রাত 11টার দিকে তার ঘুম ভাঙল। তীব্র ব্যথায় তার শরীর কাঁপছে। তিনি কয়েকবার বমিও করলেন। ফুলেশ্বরীকে ডেকে বললেন, ওরে বেটি, মরে যাচ্ছি রে, আমার সময় শেষ। একজন এমবিবিএস ডাক্তারকে ডেকে আনা হলো। ডাক্তার গম্ভীর হয়ে বললেন, এটা তো অ্যাপেন্ডিসাইটিস, খুবই খারাপ অবস্থায় আছে, এই মুহূর্তে অপারেশন দরকার। অপারেশন করতে পারেন সরকারি হাসপাতালের ডাক্তার, তাও হাসপাতালে সব ব্যবস্থা আছে কিনা কে জানে। সরকারি ডাক্তারের খোঁজে লোকজন ছুটে গেল। তারা ফিরে এলো মুখ শুকনো করে। সরকারি হাসপাতালের ডাক্তার সাহেব 1 ঘন্টা আগে ময়মনসিংহ রওনা হয়ে গেছেন। বাবা মারা গেলেন রাত 1:25। মুনির থামল। পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছল। ক্লান্ত গলায় বলল, স্যার, 1 গ্লাস পানি দিতে পারেন? মিসির আলি পানি এনে দিলেন। তার ধারণা ছিল মুনির তৃষ্ণার্তের মতো পানির গ্লাসটি শেষ করবে। তা সে করল না। 2 চুমুক দিয়ে রেখে দিল। মুখ বিকৃত করল, যেন তিক্ত স্বাদের কিছু মুখে চলে গিয়েছে। স্যার, আমি উঠি? আপনার যা বলার তা কি বলেছেন? জি না স্যার, ভূমিকাটা বলেছি। এখন মূল জিনিসটা বলতে পারবো, তবে আজ নয়। আজ আর কথা বলতে ইচ্ছা করছে না। অন্য একদিন এসে বাকিটা বলবো। ঠিক আছে, এখনই উঠবেন? জি। বৃষ্টি পড়ছে কিন্তু। অসুবিধা হবে না, আমি খুব কাছেই থাকি। আপনি যাবার আগে একটা প্রশ্ন করতে চাই। আপনি যে গল্প বললেন তার এক জায়গায় আমার একটু খটকা লেগেছে। এই খটকার কারণে আমার ধারণা হচ্ছে গল্পটা বানানো। মুনির বিস্মিত হয়ে তাকালো। শীতল গলায় বলল, কোথায় খটকা লেগেছে? আপনি যখন ক্লাস 9-এর ছাত্র তখন আপনার বাবা মারা যান। তার মানে আপনি নিতান্তই বাচ্চা একটি ছেলে। ঘটনাগুলি আপনি ঘটতে দেখেছেন এই পর্যন্তই। অথচ কবিরাজ নিবারণের আনন্দ ভৈরব রস কীভাবে তৈরি হলো তার নিখুঁত বর্ণনা দিলেন। হিন্টুল 1 তোলা, গোলমরিচ 1 তোলা, সোহাগা 1 তোলা ইত্যাদি। এসব তো আপনার জানার কথা নয়। একজন কবিরাজ তার ওষুধ তৈরিতেই কী কী অনুপান ব্যবহার করেন তা বলেন না। আর বললেও ক্লাস 9-এর একটি ছেলে তা মুখস্থ করে রাখে না। কাজেই আমার ধারণা গল্পের এই অংশটি বানানো। একটা অংশ যদি বানানো হয়, অন্য অংশগুলিও কেন হবে না? মুনির ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, বাবার মৃত্যুর পর সবার ধারণা হয়েছিল কবিরাজ নিবারণ কাকুর ওষুধ খেয়ে এটা হয়েছে। সবাই নিবারণ কাকুকে চেপে ধরল। তিনি অসংখ্যবার বললেন কোন কোন অনুপান দিয়ে তার এই ওষুধটি তৈরি হয়েছে। সেই জন্যই নামগুলো মনে গেঁথে আছে। এখন কি আপনার কাছে মনে হচ্ছে আমি সত্যি কথা বলছি? হ্যাঁ, মনে হচ্ছে। তাছাড়া মিথ্যা কথা বললে আমার গলার স্বর কেঁপে যেত, চোখের পাতা দ্রুত পড়তে থাকত, কিছুটা ব্লাশ করতাম। তা কি করেছি? মিসির আলি হেসে ফেললেন। হাসতে হাসতেই বললেন, আপনার কথা শুনেছি অন্ধকারে, কাজেই চোখের পাতা দ্রুত পড়েছে কিনা, ব্লাশ করেছেন কিনা তা বোঝার কোনো উপায় ছিল না। তবে গলার স্বর কেঁপে যাচ্ছিল বারবার। তা হচ্ছিল আবেগজনিত কারণে। মুনির বলল, আপনি স্যার আমাকে তুমি করে বলবেন। আপনি আমার বাবার বয়সী। আমাকে আপনি করে বললে খুব খারাপ লাগবে। বেশ, এখন থেকে তাই বলবো। তুমি একটা ছাতা নিয়ে যাও, ভালোই বৃষ্টি হচ্ছে। ছাতা লাগবে না। মুনির বৃষ্টির মধ্যেই নেমে গেল। একবারও পেছনে ফিরে তাকালো না। বৃষ্টির মধ্যে সবাই সাধারণত একটু দ্রুত হাঁটে, সে তাও করছে না, স্বাভাবিক ভঙ্গিতে হাঁটছে। মিসির আলি ছেলেটির প্রতি তীব্র কৌতূহল অনুভব করলেন। মিসির আলি ভেবেছিলেন পরের দিন আবার আসবে। সন্ধ্যাবেলা তার একটা বিয়ের দাওয়াত ছিল, সেখানে গেলেন না। কিছু খাবার আনিয়ে রাখলেন। অভুক্ত একটি মানুষকে শুধু 1 কাপ চা যেন দিতে না হয়। সে এলো না। তার পরদিনও দেখতে দেখতে 1 সপ্তাহ পার হয়ে গেল। মিসির আলির বিস্ময়ের সীমা রইল না। ছেলেটির তার কাছে না আসার কোনো কারণ নেই। সে জরুরি কিছু বলতে চায়। তার একজন ভালো শ্রোতা দরকার। ভালো শ্রোতার দায়িত্ব তিনি পালন করেছেন এবং প্রমাণও করেছেন যে তিনি অত্যন্ত মনোযোগী শ্রোতা। তাহলে সমস্যাটা কোথায়? তিনি ছেলেটির গল্প নিয়েও বেশ চিন্তাভাবনা করছেন। ছেলেটি বেশ চমৎকার ভঙ্গিতে স্মৃতিচারণা করেছে, কিন্তু একজনকে বাদ দিয়ে।
সে তার মা সম্পর্কে কিছুই বলেনি। ভদ্রমহিলা জাম গাছটা কাটিয়ে ফেলেছেন, এইটুকুই শুধু বলা হয়েছে, এর বেশি নয়। মা সম্পর্কে তার অস্বাভাবিক নীরবতার কারণ কি হতে পারে? একমাত্র কারণ, মাকে সে পছন্দ করছে না। স্মৃতিকথা বলবার সময় যাকে আমরা পছন্দ করি না তার সম্পর্কে কটু কথা বলি। এই ছেলে তাও করছে না, কারণ মাকে সে এককালে পছন্দ করত, এখন করছে না। কেন করছে না সেই সম্পর্কেও মিসির আলি অনেক ভাবলেন। মোটামুটিভাবে একটা ঘটনা সাজালেন। ঘটনা এরকম দাঁড়ালো, উকিল সাহেবের মৃত্যুর পর খুব সম্ভব এই পরিবারটি গভীর সমুদ্রে পড়ল। দেখা গেল উকিল সাহেব তার জীবনে আয়ের চেয়ে ব্যয়ই বেশি করেছেন। শহরে তার প্রচুর দেনা। তার আত্মীয় স্বজন যারা তিনি জীবিত থাকা অবস্থায় বিশেষ পাত্তা পায়নি, তারা মাথা চাড়া দিয়ে উঠল। সম্পত্তির বিলি ব্যবস্থা নিয়ে তাদেরকে বিশেষ চিন্তাযুক্ত মনে হতে লাগল। উকিল সাহেবের স্ত্রী ছিলেন অত্যন্ত রূপবতী, এটা ধরে নেওয়া যেতে পারে, কারণ ছেলেটি সুন্দর। মেয়েটি নিশ্চয়ই সুন্দরী, কারণ তার বাবা খুব আগ্রহ করে মেয়ের নাম রেখেছে ফুলেশ্বরী। যাই হোক, অত্যন্ত রূপবতী একজন মহিলার জন্যে অনেকেরই আগ্রহ দেখা গেল। তেমনই একজনকে ভদ্রমহিলা বিয়ে করে ফেললেন। ছেলেটি এই কারণেই মায়ের সম্পর্কে নীরব। জিজ্ঞেস না করলে সে হয়তো তার মার দ্বিতীয় বিবাহ সম্পর্কে কিছুই বলবে না। মিসির আলি ছেলেটিকে নিয়েও ভাবলেন, একটা নিঃসঙ্গ ভাবুক ধরনের ছেলে, যার উপর অনেক ঝড়ঝাপটা গিয়েছে এবং এখনও যাচ্ছে। ছেলেটা বুদ্ধিমান, বিচার বিশ্লেষণ করতে পারে, তবে তিনি তার মূল সমস্যা সম্পর্কে কোনো ধারণা করতে পারলেন না। পারিবারিক জটিলতা নিশ্চয়ই তার সমস্যা নয়, সমস্যার ধরন এবং প্রকৃতি নিশ্চয়ই ভিন্ন। সেটা কি হতে পারে? মিসির আলি কোনো কিনারা করতে পারলেন না। একমাত্র পথ হচ্ছে ছেলেটির সঙ্গে কথা বলা। সেই সুযোগ হচ্ছে না, মনির আসছে না। মিসির আলি আশেপাশে খানিকটা খোঁজখবরও করলেন, মেস জাতীয় বাড়ি আছে কিনা। ছেলেটি নিশ্চয়ই বাড়ি ভাড়া করে থাকে না, মেস টেসেই থাকে। একটা মেস পাওয়া গেল, স্টার মেস। সেখানে মনির নামের কেউ থাকে না। দুটো সস্তার হোটেলেও তিনি খোঁজ করলেন, মনির নামের কোনো ছেলের সন্ধান কেউ দিতে পারল না। ইস্টার্ন মার্কেন্টাইলের ঠিকানা জোগাড় করে টেলিফোনে মনিরের খবর জানতে চেষ্টা করলেন। তারা বললেন, মনির নামের কেউ এখানে কাজ করে না। মনির কি মিথ্যা ঠিকানা দিল? প্রতিটি কথাই কি তার মিথ্যা? পুরোপুরি সত্যি বলা যেমন কঠিন, আবার পুরোপুরি মিথ্যা বলাও কঠিন। এই কঠিন কর্ম মনির মনে হচ্ছে বেশ সহজভাবেই করেছে। মিসির আলি বিরক্তি মেশানো কৌতূহল নিয়ে তার জন্য অপেক্ষা করতে শুরু করলেন। মনির আর এলো না। বছর কেটে গেল। আষাঢ় মাস। জলবায়ুর নিয়মকানুন পাল্টে গেছে। এক ফোঁটা বৃষ্টি নেই। সারা দিন ঝাঁ ঝাঁ রোদ থাকে, রাতে ভ্যাপসা গরম। জীবন অতিষ্ঠ। আজ এই প্রথম বৃষ্টি বৃষ্টি ভাব দেখা দিয়েছে। আকাশ মেঘলা। রাজ্যের ব্যাঙ গলা ফুলিয়ে ডাকাডাকি করছে। তাদের উৎসাহ দেখে মনে হচ্ছে বৃষ্টি নামতে দেরি নেই। মিসির আলি কমলাপুর তার ভাগ্নের বাড়িতে যাবেন বলে তৈরি হয়ে বসে আছেন। ব্যাঙের ডাক শুনে বেরোতে ভরসা পাচ্ছেন না। সঙ্গে ছাতা নেই, বৃষ্টি নামলে যন্ত্রণার মধ্যে পড়তে হবে। অবশ্য বৃষ্টি যে হবেই এরকম মনে করারও কোনো কারণ নেই। নিম্নশ্রেণীর কীটপতঙ্গ আবহাওয়ার খোঁজখবর ভালো রাখলেও আজকাল তারাও ভুল করছে। তবে বোধহয় ভুল করেনি। আকাশ ক্রমেই কালিবর্ণ হচ্ছে। বাতাস ছাড়তে শুরু করেছে। একমাত্র ভয়, বাতাস বোধহয় মেঘে উড়িয়ে নিয়ে যাবে। স্যার, আসবো? মিসির আলি চমকে তাকালেন। মনির এসেছে। নিঃশব্দে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়েছে। এই 1 বছর তার চেহারার কোনো পরিবর্তন হয়নি, তবে খানিকটা রোগা হয়েছে। চুল ছোট ছোট করে ছাঁটা। চোখের নিচে কালি পড়েছে। ঘুমের অসুবিধা হলে এরকম হয়। ছেলেটি আবার বলল, স্যার, আসবো? এসেই তো পড়েছ, আবার জিজ্ঞেস করছো কেন? আমাকে চিনতে পারছেন? না পারার তো কোনো কারণ দেখছি না। তোমার নাম মনির, ডাকনাম টুনু। তোমার ছোট বোনের নাম নুটু, ভালো নাম ফুলেশ্বরী। মনির হেসে ফেলল। মিসির আলি বললেন, আমি ধরে নিয়েছিলাম তুমি আর আসবে না। প্রথম এসেছিলে চৈত্র মাসের 20 তারিখে। আজ আষাঢ়ের 3য় দিন। মাঝখানে কটা মাস চলে গেছে। মনির জবাব দিল না। টেবিলের ওপর সিগারেটের প্যাকেটটা রাখল। আজও
সে বিদেশি এক প্যাকেট সিগারেট নিয়ে এসেছে। মিসির আলি প্যাকেট খুলে সিগারেট ধরালেন। সিগারেট কেন আনা হলো, কি প্রয়োজন ছিল, এ জাতীয় সৌজন্যমূলক কথাবার্তায় গেলেন না। তার ভঙ্গি দেখে মনে হলো এতক্ষণ তিনি মনিরের জন্যই অপেক্ষা করছিলেন। আজও অন্ধকারে কথা বলবে না বাতি জ্বালানো থাকবে? বাতি থাকুক। এতদিন আসনি কেন? ইচ্ছে হয়নি। আজ আবার ইচ্ছে হলো? জি স্যার। খুব ভালো। চা খাবে? জি না। শুরু করো তাহলে। ছেলেটিকে আজ বেশ সুন্দর লাগছে। কেন লাগছে তা মিসির আলি ধরতে চেষ্টা করছেন, পারছেন না। ফ্লানেলের শার্টের বদলে আজ তার গায়ে হালকা নীল রঙের একটা হাওয়াই শার্ট। শার্টটায় ছেলেটিকে খুব মানিয়েছে এবং যে কোনো কারণেই হোক আজ তার মধ্যে দ্বিধার ভাব একেবারেই নেই। আচার আচরণ অত্যন্ত সহজ। মুনির, জি। বসে আছো কেন? আরম্ভ করো। মুনির সঙ্গে সঙ্গে শুরু করল না। প্রথম দিনের মতো মাথা নিচু করে বসে রইল। মিসির আলি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। ছেলেটির মধ্যে দ্বিধার কোনো ভাব নেই, তবু সে দেরি করছে, তার বক্তব্য গুছিয়ে নিচ্ছে। এর অর্থ একটাই, ছেলেটির বক্তব্য খুব জোরালো নয়, গুছিয়ে নেবার প্রয়োজন আছে। মুনির নিচু গলায় কথা শুরু করল। প্রথম রাতে আপনাকে আমার বাবার মৃত্যুর কথা বলেছি। সেটা 12 বছর আগেকার কথা। এই 12 বছরে অনেক কিছুই হলো। বাবার সংসার পুরোপুরি ধ্বংস হয়ে গেল। বাবার মৃত্যুর পর দেখা গেল তার প্রচুর দেনা। যে জমির উপর বাড়ি বানিয়েছিলেন সেই জমির দামও তিনি পুরো দেননি। আমাদের আত্মীয় স্বজনরা প্রথম দিকে আমাদের দেখাশোনার জন্যে অতিরিক্ত রকমের ব্যস্ততা দেখালেন। ফুলেশ্বরীর বিয়ে দিয়ে দিলেন মাত্র 13 বছর বয়সে। যুক্তি দিলেন ফুলেশ্বরীর বর সংসারের দায় দায়িত্ব কাঁধে নেবে, ঝড়ঝাপটা সামলে দেবে। ফুলেশ্বরী খুব কাঁদল, কেউ তার কোনো কথা শুনল না। এক ধনী ব্যবসায়ীর অপদার্থ জড়বুদ্ধি ছেলের সঙ্গে তার বিয়ে হলো। মনির দম নেবার জন্যে থামতেই মিসির আলি বললেন, তোমার মার প্রসঙ্গে তো তুমি কিছু বলছো না? উনি কি দ্বিতীয়বার বিবাহ করেছিলেন? জি না, বাবার মৃত্যুর 2 বছরের মাথায় মা মারা যান। ও আচ্ছা, আপনি মার দ্বিতীয়বার বিয়ের কথা কেন জিজ্ঞেস করলেন? এমনি জিজ্ঞেস করেছি, কোনো কারণ নেই। বলেই মিসির আলি একটু লজ্জা পেলেন। কারণ ছাড়া এই পৃথিবীতে কিছুই ঘটে না, অথচ তিনি কারণের ব্যাপারটি অস্বীকার করলেন। তারপর কি হলো বলো? এই সময় আমার বাড়ি পালানোর রোগ হয়। টাকা পয়সা কিছু জোগাড় করতে পারলেই বাড়ি থেকে পালিয়ে যেতাম। টাকা পয়সা শেষ হলে আবার ফিরে আসতাম। বাড়ি পালানোর কারণে নানান ধরনের মানুষের সঙ্গে মেশবার আমার সুযোগ হয়েছে। কিছু কিছু অভিজ্ঞতা খুবই সুন্দর, আবার কিছু অভিজ্ঞতা ভয়ঙ্কর কুৎসিত। কিছুদিন একটা যাত্রা দলের সঙ্গে ছিলাম। আমার চেহারা তখন খুব সুন্দর ছিল। এই চেহারা সম্বল করে একটি নারী চরিত্রে অভিনয় করতাম। যদিও সেই যাত্রা দলে অনেকগুলি মেয়ে ছিল। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার মেয়েদের সাজ পোশাক পরা আমার অভ্যাস হয়ে গেল। যখন অভিনয় থাকতো না তখনও শাড়ি ব্লাউজ পরে থাকতাম, ঠোঁটে লিপস্টিক দিতাম। রাতে ঘুমোতাম ওই মেয়েগুলির সঙ্গে এক ঘরে। তাতে ওই মেয়েরা বেশ মজা পেত। যাত্রা দলের পুরুষদের অনেকেই এইসব মেয়েদের সঙ্গে রাত্রি যাপন করত। মজার ব্যাপার হচ্ছে ওরা আমাকেও কামনা করত। তুমি কদিন ছিলে ওদের সঙ্গে? প্রায় 2 বছর। চলে এলে কেন? একটা ভুল তো মানুষ দীর্ঘদিন করতে পারে না। এক সময় না এক সময় তার জ্ঞান হয়, সে বুঝতে পারে। তা ঠিক। তারপর বলো। ভূমিকা আমি প্রায় শেষ করে এনেছি। এখন আমি বর্তমান অবস্থাটা একটু বলি, কী জন্যে আপনার কাছে এসেছি তা বলবো। আমি আগেই আপনাকে বলেছিলাম যে ইস্টার্ন মার্কেন্টাইলে টাইপিস্টের চাকরি করি। থাকি একটা বাসায়, বিনিময়ে এদের কিছু কাজকর্ম করে দেই। ওদের ছোট বাচ্চাদের রাতের বেলা পড়াই। থাকা এবং খাওয়া আমার এভাবেই চলে। ঘুমাই 3 তলার একটা খুপড়ি ঘরে। 3 তলা পুরোপুরি তৈরি হয়নি। 2টো ঘর ওঠার পর বাড়িওয়ালা কাজ বন্ধ করে দিয়েছেন। ঘর দুটোতে ছাদ নেই, কারণ পুরোটা তৈরি হলে ছাদ ঢালাই হবে। উপরে টিন দিয়ে ছাদের কাজ চলছে। একটি ঘরে আমি থাকি, অন্য ঘরটিতে বাড়ি তৈরির সরঞ্জাম, সিমেন্টের বস্তা, রড এইসব। এই ঘরটি থাকে তালাবদ্ধ। ছাদের ঘর দুটোতে বাথরুমের কোনো ব্যবস্থা নেই,
কাজেই বাথরুমের প্রয়োজন হলে আমাকে যেতে হয় একতলার সার্ভেন্টস বাথরুমে। ওই বাড়িতে এই সামান্য সমস্যা ছাড়া অন্য কোনো সমস্যা আমার ছিল না। বলা যেতে পারে আমি খুব সুখেই ছিলাম। বেতনের টাকার কিছুটা জমাই, কিছুটা পাঠাই আমার বোন ফুলেশ্বরীকে। BA ক্লাসের বইপত্র জোগাড় করেছি। এখন একটা কলেজে নাম লিখিয়েছি, যেখানে ক্লাস না করলে অসুবিধা হবে না। যথাসময়ে BA পরীক্ষায় নিয়মিত পরীক্ষায় বসা যাবে। তুমি তাহলে IE পর্যন্ত পড়াশোনা করেছ? জি স্যার। যাত্রাদল থেকে বের হয়ে এসে আমার বড় চাচার বাড়িতে চলে যাই। ম্যাট্রিক এবং IE তার কাছে থেকেই পাশ করি। উনি খুবই দরিদ্র মানুষ। আমাকে আর পড়ানোর সামর্থ্য তার ছিল না। তোমার রেজাল্ট কেমন হয়েছিল? খুবই ভালো। 4টা লেটার নিয়ে ম্যাট্রিক পাশ করি। IE-তে মেরিট স্কলারশিপ পাই। ইস্টার্ন মার্কেন্টাইলে আমার চাকরি হয় আমার রেজাল্টের জন্যে। তখন আমি টাইপিং জানতাম না, অথচ আমাকে টাইপিস্টের পোস্টে নেওয়া হয়। পোস্ট খালি ছিল না। তারপর বলো। মুনির চুপ করে রইল। মিসির আলি বললেন, একটা ইন্টারভাল হলে কেমন হয়? আসো, 1 কাপ চা খেয়ে তারপর শুরু করি। জি আচ্ছা। চায়ের সঙ্গে আর কিছু খাবে? ভালো কেক আছে। আমি শুধু চাই খাবো। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের পর্বটি। পরবর্তী পর্বটি পেতে কথা মানবী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নিজের জন্য বাঁচুন, নিজের আপন মানুষদের জন্য বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।